আপু কাঁদছো কেন? সারার কথা শুনে যেন আনিশার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তবে সে সারার সামনে নিজের কান্না দেখাতে চায় না, তাই চোখ মুছে উঠে বসে এলোমেলো চুলগুলো হাত খপা করে হেসে বলে ওঠে। আরে কাঁদছি না, বলো কি বলবা? সারা আনিশার মুখের দিকে তাকিয়ে বুঝলো এখন কিছু জানতে চাইলেও আনিশা বলবে না, কিন্তু যখন মন ভালো হবে তখন সব আপনা আপনি বলে দিবে। সারাও আনিশার কান্না করার কথা শুনেছে ফাতিহার কাছ থেকে, তাই তো সে এখানে এসেছে। সারা আনিশার পাশে বসে হাতে থাকা একটা ব্যাগ আনিশার সামনে ধরে বলে ওঠে। আপু সারপ্রাইজ? আনিশা ব্যাগের দিকে তাকিয়ে বলে ওঠে। কিসের বলো? আগে বলো, কাউকে বলবো না। আচ্ছা বলবো না, বলো। চলো ছাদে যাই, তারপর বলবো। ছাদে যেতে হবে কেন? বুঝবা না, আসো। অগত্যা আনিশা সারার পেছনে ছাদে উঠে এলো, তারপর দোলনায় গিয়ে বসলো। সারা হাতে থাকা ব্যাগটা আনিশার সামনে উবুর করে ঢেলে দিল, সাথে কতগুলো ভিন্ন ভিন্ন চকলেট বেরিয়ে এলো ব্যাগ থেকে। আনিশা ভ্রু কুঁচকে তাকাতেই সারা বলে উঠল। এগুলো তোমার দাভাই তোমাকে দিয়েছে, বলেছে আনুকে দিবা আর একটা তোমার, কাউকে বলতে নিষেধ করেছে। আনিশা ভ্রু কুঁচকে তাকালো, মুহূর্তেই মন খুশি হয়ে গেল। চকলেট তার ভীষণ প্রিয়, আর শুভ্র ভাই জানে আনিশা রেগে গেলে চকলেট দিলে রাগ কমে যায়। আনিশা চকলেট খুলে খেতে শুরু করলো। সারাও একটা খুলে কামড় বসিয়ে আকাশের পানে তাকিয়ে খেতে শুরু করলো, আর আনিশার সাথে গল্প করা শুরু করলো এটা সেটা নিয়ে। আসলে চকলেটগুলো সারার কাল ফাতিহা আপু দিয়েছিল, কিন্তু এখন আনিশার রাগ ভাঙাতে চকলেটগুলো কাজে লেগেছে। সারা জানে শুভ্র কাউকে কিছু দিলে সবাই কোনো ব্যাগ ছাড়াই গ্রহণ করে, সেদিক থেকে আনিশাও শুভ্র ভাই বলতে পাগল। আনিশার দুঃখ কমে গেছে, প্রায় ভুলে গেছে। সারার সাথে গল্পে ব্যস্ত সে। এদিকে অর্ক ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে কাউকে দেখতে পেল না। বারান্দার দিকে তাকিয়ে দেখলো শ্রাবণ উল্টো দিকে ফিরে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। অর্ক হেসে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়িয়ে শ্রাবণের ঘাড়ে হাত রাখলো। শ্রাবণের কোনো ভাবাবেগ হলো না। অর্ক হেসে বলল, তোর স্মোকিং করার অভ্যাস গেল না এখনো? শ্রাবণ আরে তাকিয়ে ধোঁয়া ছেড়ে বলে উঠল, মাত্র 2 বছর ধরে খাই। এমনভাবে বলছিস যেন আমি ছোট থেকে খাই, আর তুই সেটা দেখে অভ্যস্ত। অর্ক হেসে উড়িয়ে দিল কথাটা, তারপর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল। আচ্ছা শ্রাবণ, একটা কথা বলি। বল। শ্রাবণ বাইরে দৃষ্টি রেখে বলে ওঠে। অর্ক হেসে বলে ওঠে, আচ্ছা আমি বাড়িতে ঢুকতেই একটা গোলাপ পরীকে দেখলাম, সেটা কে রে? শ্রাবণ অর্কের দিকে ফিরে তাকিয়ে বলে উঠল, মানে? এই যে পিঙ্ক কালারের ড্রেস পরে পায়ে নুপুর পরা চুলগুলো ছেড়ে দেওয়া, সিঁড়ি দিয়ে নেমে ঘরে চলে গেল। বিশ্বাস কর শ্রাবণ, এক মুহূর্তের জন্য আমার ধমনী কাজ করা বন্ধ করে দিয়েছিল। মেয়েটা জাস্ট আমার। আর কিছু বলার আগেই শ্রাবণ নিজের রক্ত চক্ষু নিয়ে অর্কের কলার চেপে ধরে বলে উঠল, যা বলার বলছিস, আর কোনোদিন যেন ওর নামে তোর মুখ থেকে একটা কথাও না শুনি। শ্রাবণের ব্যবহারে অর্ক অবাক। সে তো তেমন কিছু বলে নাই, আর মেয়েটাই বাকি যে শ্রাবণ এত রেগে গেল। অর্ক শ্রাবণের হাত নিজের কলার থেকে ছাড়িয়ে বলে কলার ঝাড়া মেরে বলে উঠল, কি সমস্যা আজব, এমন বিহেভ করলি কেন? শ্রাবণ কিছুক্ষণ অর্কের দিকে তাকিয়ে থেকে নিজেই নিজের চুল টেনে ধরে নিজের হাত দিয়ে, তারপর অর্কের সাথে কিছু না বলে আবার পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরিয়ে আকাশের দিকে চেয়ে ধোঁয়া উড়াতে থাকে। অর্ক বুঝলো না কি থেকে কি হলো। শ্রাবণকে ডাকলেও কোনো সাড়া না পেয়ে বিরক্ত হয়ে রুমে এসে বিছানায় বসতেই দরজায় কারো নক করার শব্দ শুনতে পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই আনিশা আর সারা রুমে ঢুকে। মুখোমুখি হয়ে যায় অর্কের। আনিশা সারা একটু লজ্জায় পড়ে যায়। অর্ক বুঝতে পেরে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো পিচ্চিরা, কেমন আছো? অর্কের মুখে পিচ্চি ডাক শুনে আনিশা রেগে যায়। সারা এখনো মুখ তুলে অর্কের দিকে তাকায়নি, মুখ নিচু করে বলে ওঠে, জি ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? অর্ক ভ্রু নাচিয়ে আনিশার দিকে তাকালো। মেয়েটার নাকের পাটা ফুলছে, উজ্জ্বল শ্যামলা হওয়ায় রাগী ভাবটা বোঝা যাচ্ছে, তবে এখন তার দিকে নজর নেই। অর্ক শান্ত কণ্ঠে বলে ওঠে সারার উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ। আচ্ছা নাম কি তোমাদের? সারা মাথা নিচু করে কিছু বলতে যাবে, তার আগে আনিশা সারার হাত জোরে চেপে ধরে একটু রাগীভাবে বলে ওঠে, ভাইয়া আপনাকে নিচে খাওয়ার জন্য ডাকছে। আম্মু আর মেজো চাচি
এখানে আমরা পরিচয় দিতে আসিনি। কথাটা বলেই আনিশা সারার হাত ধরে নিয়ে বেরিয়ে গেল। সারা বাধাহীনভাবে আনিশার সাথে গেল। অর্ক মাথা চুলকে অবাক হওয়া কণ্ঠে বলে বিড়বিড় করে উঠল, যাপ বাবা, এদের গাড়ি কি ভূত আছে? আসার পর থেকে কেমন করছে। অর্কের বিড়বিড় করার মাঝেই শ্রাবণ পেছন থেকে বলে ওঠে, ওরা ছোট মামার মেয়ে, প্রচণ্ড রাগি, ভাব জমবে না। এটা তো ওর হাই স্কুল না যে সব মেয়েরার সাথে কথা বলে ভাব জমাবে। শ্রাবণের কথা শুনে অর্ক পেছন ফিরে তাকায়। শ্রাবণ শার্টের হাতা ফোল্ড করতে করতে অর্কের সাথে কথা বলছে। অর্ক আর কথা না বাড়িয়ে মোবাইলটা পকেটে পুরে নিচে নেমে আসলো, সাথে শ্রাবণও চলে এলো। অহনার রিহানের পাশে বসে আছে। রিহানের চোখ ফোনে নিবদ্ধ আর মন অহনার বলা কথা পড়ে আসছে। অহনা বেশ কিছুক্ষণ বকর বকর করে হঠাৎ সিরিয়াস হয়ে বলে উঠল, ভাই শোন। রিহান মোবাইলে গেম খেলায় ব্যস্ত, চোখ সেদিকে রেখে বলে ওঠে, বল। তুই ফাতিহাকে সত্যি ভালোবাসিস? হুম। সত্যি? রিহান এবার মোবাইলটা সোফার উপর বন্ধ করে রেখে ওহনার দিকে ফিরে সোজাসুজি হয়ে বসে বলে ওঠে, কেন আপু? না মানে মেয়েটাকে আমার খুব সরল সোজা মনে হয়। দেখিস না কেমন চুপচাপ কলেজির। তো তো মানে? তো এগুলো বলছিস কেন তাই বলছি। যদি সত্যি ভালোবাসিস তাহলে আসল পরিচয়টা দিয়ে দে মেয়েটাকে। সব জানি। কি? অহনা অবাক হয়ে ওঠে। অহনার অবাক হওয়া দেখে রিহান চোখ ছোট ছোট করে বলে, এত অবাক হওয়ার কি আছে? না মানে তোর আসল নামও জানে? আমার আসল নাম রিহান, আর তুই আকাশ নামটা চেনার কথা বলছিস? আমি ফাতিহার সাথে রিলেশনে যাওয়ার আগে বন্ধু হয়েছিলাম, তখনই সব বলে দিয়েছি। তুই অহনা সেটাও জানি, খালি বিয়ে। রিহান থেমে যায়। অহনা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, বিয়ে মানে? রিহান অহনার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই আমার বোন, এতটুকু বাদে তোর লাইফ সম্পর্কে কিছুই বলি নাই। রিহানের কথা শুনে অহনা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ভাই তুই যাবি? কোথায়? তালুকদার বাড়ি। কেন? আমার মেয়েকে নিয়ে আসতে। রিহান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের হাত অহনার ঘাড়ে রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি জানি আপু তোর কি কষ্ট হচ্ছে, তবে কি ভেবে দেখেছিস বাচ্চাটা তুই নিয়ে এলে বাচ্চাটা বাবা হারা হয়ে যাবে। তুই চাইলেই নতুন জীবন শুরু করতে পারবি, কিন্তু বাচ্চাটা নিয়ে এলে শুধু বাচ্চাটা না, তুইও কষ্ট পাবি। তুই কি একবার ভেবেছিস এখন গিয়ে শুভ্র ভাইয়ের সামনে দাঁড়ালে তুই ঠিক থাকতে পারবি? তুই এমন শক্ত থাকবি? রিহানের কথায় অহনার মুখটা মলিন হয়ে যায়। অহনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রিহান অহনাকে শান্ত করার ভাষা খুঁজে পায় না। অহনা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ভাই আমি আমার মেয়েটাকে চাই। এত কষ্ট করে দুনিয়াতে নিয়ে এসে এখন আবার তার এত কাছে এসেও আমি হারাতে পারবো না। মাফ করে দিস আমাকে ভাই। আমি গেলাম। আমার মেয়েকে না নিয়ে কোনোদিন ফিরবো না। অহনা কথাটা বলে উঠে দাঁড়ায়। রিহানও উঠে দাঁড়ায়, অহনার হাত ধরে ফেলে, যেতে নিষেধ করে। তবে অহনা রিহানের হাত জোর করে ছাড়িয়ে পাশে থাকা ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রিহান আটকানোর চেষ্টাও করেও ব্যর্থ। দরজায় জোরে কড়া আঘাতে শুভ্রের কাঁচা ঘুম ভেঙে যায়। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এক হাত দিয়ে মাথা চেপে ধরে দরজা খুলে দিতেই সারা ধীরে সিস্টের রুমে প্রবেশ করে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে আপনার? শুভ্র দরজার ছিটকিনি লাগিয়ে মাথা চেপে ধরে চোখ ছোট ছোট করে সারার দিকে তাকায়। ঘরের আবসা অন্ধকারে সারার স্নিগ্ধ মুখশ্রী শুভ্রের মনে এক ঠান্ডা সমুদ্রের উত্তল বাতাস বয়ে দেয়। শুভ্র চোখ ছোট ছোট করে শান্ত কণ্ঠে বলে ওঠে, পিচ্ছি পাখি। শুভ্রের কথা সারার কর্ণে প্রবল ঠান্ডা স্রোতের মতো গিয়ে লাগে। সারা এতক্ষণে শুভ্রের মুখের দিকে তাকায়। শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে হাঁটা শুরু করলো। সারা কেমন জানি মনে হলো, মুখ উঁচিয়ে তাকাতেই দেখলো শুভ্র ততক্ষণে বিছানার পাশে চলে গেছে। বিছানায় গিয়ে বসতেই শুভ্রের দু হাত দিয়ে মাথা চেপে ধরল। সারা বিষয়টা লক্ষ্য করে শুভ্রের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? শুভ্র মাথা চেপে ধরে বলে ওঠে, স্যার আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, একটু মাথা টেপে দাও প্লিজ। শুভ্রের মুখে নিজের নাম শুনে সারার শরীরের প্রতিটি লোমকূশ দাঁড়িয়ে গেল, কারণ শুভ্র তাকে পিচ্চি পাখি ছাড়া কিছুই ডাকে না।
সারা সেসব চিন্তা বাদ দিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে বাম বের করলো, শুভ্রকে শুতে বলে সেও বসলো। শুভ্র সারার কোলে মাথা রেখে শুয়ে পড়ল সোজা হয়ে। সারা কেঁপে উঠল, হাতে একটু বাম নিয়ে নিজের ছোট্ট হাত দিয়ে শুভ্রের কপালে মালিশ করা শুরু করলো। সারার নরম হাতের স্পর্শ পেয়ে শুভ্রের হৃদয়ে শান্তি বয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভেতরেই মাথা ব্যথা কমে গেল। শুভ্র সারার কোলে মাথা রেখে এক সাইড হয়ে শুয়ে সারার কোমর জড়িয়ে ধরে। সারার শরীরের ভেতরে অন্যরকম শিহরণ লাগছে। শুভ্র সারার উদরে মুখ ডুবিয়ে দিয়ে বিড়বিড় করে বলে, পিচ্ছি পাখি, আমার ঘুম না ভাঙা অবধি কোথাও যেও না। নো এক্সকিউজ, ওকে? সারা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে তো শুভ্রকে নিচে খাওয়ার জন্য ডাকতে এসেছিল আর এখন ফেঁসে গেল। শুভ্র কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে তলিয়ে গেল। সারাও বিছানার সাথে হেলান দিয়ে বসে রইল, শুভ্রের মুখের দিকে চোখ নিবদ্ধ। ইস, কি সুন্দর মায়াবী মানুষটা। সারার চোখ আটকে যায় শুভ্রের ঠোঁটের দিকে। গোলাপি ঠোঁট কালচে হয়ে যাচ্ছে। সারা বালিশের পাশ থেকে শুভ্রের মোবাইলটা নিল, কিন্তু একই ফোনের লক চেঞ্জ। সারা অনেক চেষ্টা করেও খুলতে পারল না। সারা ভ্রু কুঁচকে শুভ্রের ঘুমন্ত মুখের দিকে তাকালো। সারা ফোনটা পাশে রাখতে যেতেই ফোনের ওয়ালপেপারে চোখ আটকে গেল সারার। শুভ্র অরুকে কোলে নিয়ে অরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই মুহূর্তে ছবিটা তোলা হয়েছিল। ছবিটাতে দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। সারা তাকিয়ে হাসলো একটু, তারপর ফোনটা বালিশের পাশে রেখে শুভ্রের চুলে হাত বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে পড়ল। আনিশা অরুকে নিয়ে সোফায় বসে আছে। এ বাড়ির মাঝে আনিশা সবার আগে খিদে লাগে আর সে সবার আগে খেয়ে নেয়। আনিতা, শ্রাবণ, অন্তু আর অর্ককে খাবার বেড়ে দিচ্ছে। সুমনা খাবার এগিয়ে এনে দিচ্ছে আর ফাতিহা টিভি দেখছে। সে সবার সাথে পরে খাবে। সবাই শুভ্রের জন্য অপেক্ষা করে সারাকে ডাকতে পাঠিয়েছিল, কিন্তু সারার না আসা দেখে আনিতা কিছু বুঝলো। তারপর সবাইকে খেতে দিল। খেতে খেতে আনিতা অর্কের বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করলো। অর্ক হাসি মুখে উত্তর দিল, আম্মু বাদে সবাই ভালো আছে আন্টি। আনিতার হাসি মুখ কালো হয়ে গেল। কালো মুখে জিজ্ঞাসা করল, এখনো ভুলে উঠতে পারে নাই? না আন্টি, ডাক্তার বলেছে যাকে নিয়ে চিন্তা করে এই অবস্থা তাকে যদি এনে দিতে পারি তাহলে সুস্থ হয়ে যাবে, নয়তো হবে না। কিন্তু আন্টি আপনি তো জানেন তা কোনোদিন সম্ভব না। যারা কেমন আছে? আন্টি, বনুর তো কিছুদিন পর বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। আমাদের দুই ভাই বোনের জন্য আব্বুও টেনশনে। শ্রাবণ নির্বাকভাবে খাচ্ছে। তার মন কথায় সে জানে না, তবে এটা জানে এখানে কোনো কথা তার কানে যাচ্ছে না। শান্তা সকাল থেকে কাজ করে যাচ্ছে। নাহিদ আর তার বন্ধুরা একের পর এক অর্ডার করে যাচ্ছে। মনিরা, ইব্রাহিম আর নাহিদদের মা পাশের গ্রামে গিয়েছে কি একটা দরকারে। শান্তা আগের চেয়ে শুকিয়ে গেছে। নাহিদ শান্তাকে সহ্য করতে পারে না। কথায় কথায় গায়ে হাত তুলে শান্তা চুপচাপ সহ্য করে নেয়, কারণ সে জানে তার করা ভুলের শাস্তি সে পাচ্ছে। আকাশকে ঠকানোর শাস্তি তাকে ভোগ করা লাগবে। নাহিদ পান থেকে চুন খসলেই শান্তাকে মারে। শান্তা ভয়ে কাউকে কিছু বলে না। সে জানে মনিরা বেগম শুনলে কষ্ট পাবে। নাহিদ কখনো মুখে মারে না, তাই কারো কাছে ধরা খাওয়ার চান্স নেই। এসব ভাবতে ভাবতেই বেসিনে থালা বাসন ধুচ্ছিল শান্তা। ঠিক সেই সময় নাহিদ পেছন থেকে এসে শান্তার চুলের মুঠি ধরে বলে ওঠে, কিরে মা, তোরে কখন থেকে ডাকছি, বললাম না খেতে দে ওদেরকে? শান্তা ব্যথায় কুকিয়ে উঠে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, দিচ্ছি, বসুন। দিচ্ছি কিরে? বলেই নাহিদ চলে যায়। শান্তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আকাশ তাকে কখনো ধমক দেয়নি, আর এখানে রীতিমতো মার খাওয়া লাগছে। তালুকদার বাড়িতেও তাকে কোনো কাজ করে খাওয়া লাগে নাই। শুভ্র আর শ্রাবণ তাকে যখন যা দরকার এনে দিয়েছে। শান্তার চিন্তার মাঝেই নাহিদ জোরে ডেকে উঠল। শান্তা তাড়াহুড়া করে খাবার বেড়ে নিয়ে গেল ডাইনিং টেবিলে। সবাই খাচ্ছে। খেতে খেতে নাহিদের এক ফ্রেন্ড অরুণ বলে ওঠে, ভাবি রান্না কি সেই হয়েছে? নাহিদ খেয়ে যাচ্ছে রাগি রাগি একটা ভাব চোখে। সবাই খেয়ে উঠে গেল। নাহিদ এখনো টেবিলে বসে আছে। শান্তা ভয়াতুর কণ্ঠে জিজ্ঞাসা করল, আর কিছু নেবেন?
শান্তার কথা বলা শেষ হতে না হতেই নাহিদ খাবারের প্লেট শান্তার মুখে ঠেসে ধরে। শান্তার চোখে মুখে ঝাল লেগে ছটফট করতে থাকে। নাহিদ রাগী কণ্ঠে বলে ওঠে, তুই জানিস না আমি ঝাল খাই না, তুই ঝাল দিলি কেন মাংসে? খায় একা। নাহিদের এত চেঁচামেচি শুনে সবাই তাড়াতাড়ি হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে দেখলো শান্তার সারা মুখে ভাত। শান্তা ওড়না দিয়ে মোছার চেষ্টা করছে। অরুণ কিছু বলতে যেতেই নাহিদ থামিয়ে দিয়ে ওদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নাহিদ চলে যেতেই শান্তা ডুকরে কেঁদে উঠল। তাড়াতাড়ি জগের পানিগুলো মুখে ঢেলে দিল। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তালুকদার বাড়ির সবার খাওয়া শেষ, সোফায় এসে বসেছে। মাত্র অর্ক সুযোগ পেলেই আনিতাকে একটু করে রাগিয়ে দিচ্ছে। আনিশা যদিও আশাই ছিল শ্রাবণ ভাই কিছু হলেও বলবে অর্ককে, কিন্তু না, আনিশাকে হতাশ করে দিয়ে শ্রাবণ পকেট থেকে মোবাইল বের করে গেম খেলা শুরু করে দেয়। সারার চোখ লেগে এসেছিল শুভ্রের নড়াচড়ার জন্য। সারার ঘুমের 12টা বেজে গেছে। এখন আবার চোখটা লেগে এসেছে। সেই মুহূর্তে বিকট আওয়াজে শুভ্রের ফোন বেজে উঠল। সারা শুভ্রের ফোনটা হাতে তুলে নিতেই চোখ পড়ল ওহু বলে সেভ করা নাম্বার, তাও আবার একটা মেয়ের ছবি ভাসছে স্ক্রিনে। সারার চোখ ছোট ছোট করে বলে উঠল, এই ওহুটা আবার কে? সারার কথা শেষ হতে না হতে শুভ্র সারার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে উঠে বারান্দায় চলে গিয়ে বারান্দার দরজা লক করে দিল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটল যে সারা হকচকিয়ে গেল। সারার মন কেমন খুঁতখুত করা শুরু করলো। সারা বিছানা থেকে উঠে দাঁড়াতেই শুভ্র বারান্দার দরজা খুলে আবার রুমের ভিতরে চলে এলো। কিন্তু শুভ্রের মুখ শুকনো, কপালে ঘাম চিকচিক করছে। সারা গিয়ে পর্দা সরিয়ে রুমের জানালা খুলে দিল। সাথে সাথেই উজ্জ্বল আলোয় পুরো রুম আলোকিত হয়ে গেল। সারা এবার দরজার পাশে দাঁড়িয়ে থাকা শুভ্রের দিকে তাকালো। শুভ্র সারার দিকে চেয়ে আসে, ফলে চোখাচোখি হয়ে যায়। সারা চোখ নামিয়ে নিতেই শুভ্র সারার দিকে এগিয়ে আসে। সারার দু বাহুতে হাত দিতেই সারা চমকে উঠল। চোখ তুলে শুভ্রের দিকে তাকিয়ে দেখলো মুখ শুকনো, ঘামছে রীতিমতো। শুভ্র কিছু বলতে যাবে ঠিক তখনই সারা বলে ওঠে, আচ্ছা, ওহু নামে সেভ করা মেয়েটা কে? আর আপনি এমনভাবে ফোনটা কেড়ে নিলেন কেন? আর বারান্দায় গিয়ে দরজা লক কেন করলেন? শুভ্র যে ভয়টা করছিল সেটাই হলো। শুভ্র সারাকে ছেড়ে দিয়ে সারাকে বিছানার পাশে নিয়ে এসে বিছানায় বসিয়ে বলে উঠল, আস্তে আস্তে প্রশ্ন করো, একসাথে এত কিছু আমি কিভাবে বলবো? সারা শুভ্রের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনি আমার সরলতার সুযোগ নিচ্ছেন না তো? মানে? আপনি কিছু লুকাচ্ছেন না তো আমার থেকে? শুভ্র শুকনো ঢোক গিলে বলে উঠল। তুমি আমাকে বিশ্বাস করো না পিচ্চি পাখি? সারা শুভ্রের দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিল, আমি কি একবারও বলেছি আমি আপনাকে অবিশ্বাস করি? তার আগে বলুন ওহুকে। শুভ্র কথা ঘুরাতে বলে উঠল। আগের দিন তুমি আমাকে প্রমিস করেছো ভুল বুঝবে না। সারা কিছু বলতে যাবে তার আগে আবারও শুভ্রের ফোন বেজে উঠল। শুভ্র কল ধরার আগেই সারা ফোনটা নিয়ে দেখলো সেই ওহু। সারা কল রিসিভ করে কান ধরতেই ও পাশ থেকে মেয়েটা বলে উঠল, আমি চলে এসেছি বাড়ির সামনেই। তুমি সব রেডি করে রাখো শুভ্র, নয়তো সব শেষ করে দিব। সারা কিছু বলার আগেই কল কেটে গেল। ফোন লাউড স্পিকারে থাকায় শুভ্র অহনার কথাগুলো শুনতে পেল। সারা ফোনটা কান থেকে নামিয়ে শুভ্রের দিকে তাকালো। শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠল, যত যাই হোক আমার ভুল বুঝিও না, আমি সব সময় করে তোমাকে বুঝিয়ে বলবো, একটু সময় দাও। কলিং বেল বেজে উঠায় আনিতা বারবার বলতে থাকে, কে? দরজাটা খুলো, আমার হাতে কাজ। কারো যেতে না দেখে বারবার কলিং বেল বাজা দেখে শ্রাবণ গেম বন্ধ করে উঠে দাঁড়ায়। মোবাইলটা পকেটে রেখে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই ও পাশের মানুষটা শ্রাবণকে ভূত দেখার মতো চমকে গিয়ে বলে ওঠে, শ্রাবণ, তুমি এখানে? শ্রাবণ চকিতে বাইরের মানুষের দিকে তাকিয়ে চমকে গেল। সাথে সেও বলে উঠল। অহনা, তুমি এখানে? শ্রাবণের কণ্ঠ এত জোরে ছিল যে সোফায় বসে থাকা অর্করা আটকে উঠল। সবাই দরজার সামনে এসে দাঁড়াতেই অহনা আনিতাকে দেখে তাড়াতাড়ি সালাম করলো পায়ে হাত দিয়ে। আনিতা বেগম পা সরিয়ে নিলেন। অহনাকে ঠান্ডা কণ্ঠে বললেন, থাক মা। অহনা সজা হয়ে দাঁড়াতেই আনিতা ভ্রু কুঁচকে অহনাকে পরোক্ষ করলো পা থেকে মাথা অবধি। কালো 3 পিস পরা, হাতে একটা ব্যাগ ভালোই বড়। অর্ক অহনাকে চিনতে না পেরে শ্রাবণকে বলল, কি রে দোস্ত,
কে? শ্রাবণ কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন বাঘ হারিয়েছে সে। শুভ্র সারাকে কোনো মতে বুঝিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। শুভ্র কোনো মতেই অহনা এ বাড়িতে আসুক চায় না, তাই শুভ্র তাড়াতাড়ি যাচ্ছিল যাতে রাস্তা থেকে অহনাকে বোঝানো যায় এ বাড়িতে আসলে বড় কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। শুভ্র তা চায় না। শুভ্রের পিছু পিছু সারাও রুম থেকে বেরিয়েছে। সারা মন খসখস করছে, মনে কু ডাকছে, তার বাম চোখ অসম্ভব লাফাচ্ছে। সারা রুম থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালো, মাথায় ওড়না ঠিক করতে লাগলো। শুভ্র নিচে এসে দাঁড়াতেই অহনা দরজার কাছ থেকে সবাইকে সরিয়ে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র নিস্তব্ধ নির্বাকভাবে দাঁড়িয়ে আছে। অহনা জোরে কেঁদে উঠে বলে, শুভ্র, কেমন আছিস? আমাকে ভুলে গেলি কিভাবে তুই? আমাদের মেয়ে কই শুভ্র? আমাদের মেয়ে কই? শুভ্র কথাটার কর্ণের কুহরে পৌঁছাতেই সারার দুনিয়া থমকে গেল। সে সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ ফোনের সেই মেয়েটাকে ছুটে এসে শুভ্রকে জড়িয়ে ধরতে দেখে চমকে গিয়েছিল, এখন পুরোপুরি থমকে গেছে। অহনার বলা কথা শুনতেই দরজার কাছ থেকে সবাই সিঁড়ির কাছে চলে এলো। সোফায় বসে থাকা ফাতিহা, সুমনা আর আনিশাও অহনা আর শুভ্রের দিকে তাকালো। আনিতা এসে অহনাকে টেনে শুভ্রের থেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, তোমার মেয়ে মানে? আর এসব কি? এটা ভদ্র মানুষের বাড়ি। কথাগুলো রেগেই বলে। অহনা আনিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আম্মা, আমাকে চিনলেন না? আমি আপনার ওহু। আনিতা চমকালো, অহনা তো মারা গেছে, তবে এ আবার কে? আনিতা শুভ্রের দিকে তাকাতেই শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার এখানে আসা উচিত হয়নি অহনা। আমার মেয়েকে দিয়ে দাও শুভ্র। কিসের মেয়ে? কিসের মেয়ে মানে? পুরো 9টা মাস আমার গর্ভে বেড়ে ওঠা বাচ্চা আমার মেয়ে। হঠাৎ অহনার চোখ গেল সোফায় বসে থাকা আনিশার দিকে, কোলে ছোট্ট অরু। অহনার সেদিকে একবার তাকিয়ে শুভ্রকে বলে উঠল, ওইটা আমাদের মেয়ে শুভ্র, বল না। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই অহনা আনিশার দিকে এগিয়ে গেল। শুভ্রর নিস্তব্ধ। অর্কের মাথায় কিছু আসছে না। ফাতিহা অল্প স্বল্প চিনতে পারছে কণ্ঠ শুনে, তবে মনে করতে পারছে না। অহনা আনিশার সামনে এসে দাঁড়িয়ে অরুর দিকে হাত বাড়িয়ে অরুকে নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সারা খপ করে অহনার হাত ধরে সরিয়ে দিল। যেহেতু অহনা উত্তেজনায় ছিল সেহেতু হাতে তখন শক্তি ছিল না। সারা যখন সিঁড়ি দিয়ে দেখেছে অহনার চোখ অরুর দিকে, তখনই সারার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠে। সারা এক মুহূর্ত দেরি না করে ছুটে আসে সোফার পাশে। অহনা সারার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সারা আনিশার কোল থেকে অরুকে তুলে নেয়। বাচ্চাটাকে কোলে নিতে দেখে অহনা রাগী চোখে সারার দিকে হাত বাড়াতেই সারা শাসানোর সুরে বলে ওঠে, ওরও আমার মেয়ে, খবরদার ওর গায়ে হাত দেবেন না। কে আপনি? বাইরে থেকে এসে আমার মেয়ে করছেন? সারার কথা শুনে অহনার কাছে কিছু অপমানিত মনে হয়, ফলে অহনার রেগে বলে ওঠে, এই মেয়ে, কে তুই? আমার স্ত্রী, তালুকদার শুভ্র স্ত্রী। এটার পরিচয় এই বাড়ির মেজে বসে। অহনার পেছন থেকে বলে ওঠে শুভ্র। সবাই শুভ্রের দিকে তাকায়। শুভ্র সারার দিকে এগিয়ে এসে সারার হাত ধরতে চাইলে সারা সরে যায়। শুভ্র অবাক হয় না, সে বুঝে গেছে তার পিচ্চি পাখি ভুল বুঝেছে, কিন্তু শুভ্র চায় ভুল বুঝুক। তাই শুভ্র আর কিছু না বলে সারার থেকে অরুকে নিয়ে নেয়, যদিও সারা দিতে চাচ্ছিল না। অহনা চোখ বড় বড় করে অবাক হওয়া কণ্ঠে বলে, শুভ্র, তুই বিয়ে করছিস? শুভ্র অরুর দিকে তাকায়। অরু শুভ্রের দিকে তাকিয়ে আছে। সে তো এসব ঝামেলার কিছু বুঝে না। শুভ্র অরুর দিকে তাকিয়ে থেকে নির্বাক কণ্ঠে বলে ওঠে, আশা করি এখন সসম্মানে বের হয়ে যাবি। মেজাজ খারাপ করিস না অহনা, তুই যা চাস তা কোনোদিন পাবি না। বের হ। শুভ্রের কথা শুনে অহনা হাসলো, বেশ জোরেই হেসে উঠল। সবাই অহনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে অহনা শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখ শুভ্র, এইসব বেইমানির খেলা আমিও খেলতে পারি, আর আমি তোর থেকে বেইমানি জিনিসটা সহ্য করতে পারবো না। কোনো ঝামেলা যাচ্ছি না। বিয়ে করেছিস, বউ নিয়ে থাক, আমার মেয়েকে দিয়ে দে। অহনার কথা শেষ হতেই আনিতা জিজ্ঞাসা দৃষ্টিতে অহনাকে প্রশ্ন করল, তুমি অহনা আমাদের অরু গর্ভে থাকতে এসেছিলে, তাই তো? জি আম্মা, আমি আপনার সেই ওহু, যাকে আপনি নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে?
বলেই অহনা একটা তাচ্ছিলের হাসি দিল। তাদের কথার মাঝেই সুমনা বলে ওঠে, আমি ভুল না করলে তুমি আমাদের শুভ্রর বউ আর অরুর মা। অহনা সুমনার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল। ছোট মা, ঠিক ধরেছেন। অহনার কথাটা সারার মস্তিষ্কে গিয়ে বাড়ি খেলো। অর্কের বিরক্ত লাগছে। শ্রাবণ রুমে চলে গেছে, এসব তার ভালো লাগছে না। শুভ্র আর চোখে সারার দিকে তাকালো। আনিশার পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। শুভ্র এখান থেকে বুঝে গেল অনেক কিছু। অহনা আবারও অরুকে কোলে নিতে চাইলে শুভ্র এবার বেশ ভারী কণ্ঠে বলে ওঠে, আমার মেয়েকে আমি দেবো না, ও শুধু আমার মেয়ে, দেবো না আমি। বলেই শুভ্র অরুকে নিয়ে ফটাফট সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অহনা পিছু পিছু কয়েক পা যেতেই ফাতিহা হাত টেনে ধরল। এতক্ষণ ফাতিহা চুপ করেছিল, কিন্তু সারার দিকে চেয়ে সারার মনের অবস্থা আন্দাজ করতে পেরে আর চুপ থাকতে পারল না। ফাতিহা অহনার হাত টেনে ধরে বলে ওঠে, এই যে আপু, কোথায় যান? অহনা দাঁড়িয়ে যায়। বিরক্ত হয়ে পিছু ফিরে দেখে ফাতিহা ভাবশীল ভাবে হাত ধরে রেখেছে। অহনা ফাতিহাকে চেনা সত্ত্বেও নাটক করে বলে ওঠে, আরে তুমি ফাতিহা না? তোমার কথা অনেক শুনেছি, খুব সুইট। আপনি খুব চালাক, বাট আপনার চেয়েও আমি চালাক। আমি আপনাকে আগে কখনো দেখি নাই। কবে এসেছিলেন জানি না। আমার ভাইয়ের পিছনে কেন যাচ্ছেন আপনি? অহনা ফাতিহার কথায় ভরকালো। সে ভেবেছিল ফাতিহা তাকে চিনে ফেলেছে, কিন্তু না, বোকা ফাতিহা তাকে চিনে নাই। অহনা নির্বাক ভাবে বলে উঠল, মানুষ স্বামী সন্তানের পিছনেই যায়, তবে আমি এখন আমার সন্তানের পিছনে যাচ্ছি। তাতে তোমার সমস্যা কি? অহনার কথায় ফাতিহা বেশ রেগে যায়। ফাতিহা কিছু বলতে যাবে, সেই মুহূর্তেই সারার চিৎকারে সবাই সোফার দিকে তাকায়। সারা এত কিছু মানসিক চাপ একসাথে নিতে পারছিল না। সে সব সময় যেটা ভয় পায় সেটাই হয়েছে। সারা চিন্তা আর কথায় প্রচুর আঘাত পায়। প্রথমবার তার মামার কথা হয়েছিল, আর আজ আবার সারা নিচের দিকে তাকিয়েছিল। অহনার বলা কথাটা কানে গিয়ে বাজতে থাকে সারা মাথা উঁচু করে অহনার দিকে তাকাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সারার পুরো দুনিয়া ঘুরে আসে। সবাইকে দুটো করে দেখতে থাকে। কিছু বলতে গিয়ে ঠাস করে পড়ে যায় জোরে চিৎকার দিয়ে। ঘরের ভেতরে নীরবতা, সবাই মুখ কালো। ডাক্তার এসে স্যালাইন দিয়ে গেছে। আনিতার মুখ থেকে সব কথা শুনে ডাক্তার বেশ ভালোভাবে বলে গেছে, রোগীর ব্রেনটি বেশি চাপ দিলে বড় কোনো বিপদ হতে পারে, আপনারা একটু সাবধান হয়ে যান। শুভ্র রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়েছে। শ্রাবণ বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ির সবার চোখ অহনার দিকে রাগী ভাব নিয়ে চেয়ে আছে। এই অহনার জন্যই সব হলো। অহনা মাথা নিচু করে রুমের এক কোণে টুলে বসে আছে। সবার দৃষ্টি অনুসরণ করে মিনমিনিয়ে বলে, আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন আমার জন্যই মেয়েটা অসুস্থ। আমার মেয়েকে দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। অহনার কথা শেষ হতে না হতেই শুভ্র উঠে গিয়ে অহনার গাল চেপে ধরে রক্তচক্ষু নিয়ে বলে, কসম খোদার, তোর জন্য সারার কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলতে মাছ তোকে। অর্ক এসে শুভ্রকে ছাড়িয়ে নেয়। বাকি মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেছে। কোনো কথা নেই কারো মুখে। কিছুক্ষণ আগে সারা যখন চিৎকার দিয়ে পড়ে গেল, অর্ক সাথে সাথে গিয়ে সারার মাথার নিচে হাত রেখেছিল। নয়তো মেঝেতে মাথা পড়লে আজ বড় একটা অ্যাক্সিডেন্ট হতো। সারা সেন্সলেস হওয়ার সাথে সাথে সবাই সারাকে ঘিরে ধরে, কিন্তু অহনা দূরেই দাঁড়িয়েছিল। সুমনা সারার চোখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরাতে না পেরে ভয় পেয়ে যায় সকলে। নিচে জ্ঞানজাম শুনে শুভ্র অরুকে রুমে শুইয়ে দিয়ে নিচে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দেখে অহনা দাঁড়িয়ে আছে আর সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। শুভ্রের মনের ভেতরে কেমন হয়ে ওঠে। তাড়াহুড়া করে নিচে নেমে সোফার পাশে আসতে যাবে, ঠিক তখনই শুভ্রের মনের ভিতর কেমন জানি ব্যথা হয়ে ওঠে। তাড়াহুড়া করে নিচে নেমে সোফার পাশে আসতে যাবে, ঠিক তখনই শুভ্রের চোখ পড়ল আনিতা বেগমের কোলে মাথা রাখা নিস্তব্ধ সারার দিকে। শুভ্রের বুকের ভেতর মুচড়ে উঠল। শুভ্র ছুটে গিয়ে সারার সামনে গিয়ে বসে পড়ল। দিক বেদিক না ভেবে ডাক্তারকে ফোন করে হসপিটালে নিতে চাইল, তবে আনিতা বেগম নিষেধ করলেন। বললেন ডাক্তার বাসায় এসে চেক আপ করুক, পরে নিয়ে যাব হসপিটালে সারাকে। আনিতা বেগমের কথা শুনে শুভ্র সারাকে নিয়ে উপরে চলে এলো। নিজের রুমে নিয়ে যেতে চাইলে আনিতা বেগম বাধা দিয়ে ফাতিহার রুমে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে সারাকে চেক আপ করে বিপদ মুক্ত বলে ঘুমের ইঞ্জেকশন দেয়, সাথে স্যালাইন দিয়ে দেয়।
বর্তমানে আনিস এবং ফারুক তালুকদার আগামীকাল দেশে ফিরবে, কিন্তু আজ বাড়ির এই অবস্থা শুনে ফারুক তালুকদারের মাথা খারাপ হয়ে গেছে। আরও যখন শুনেছে সারা অসুস্থ তখন তার রাগ বেড়ে গেছে। সারাকে নিজের মেয়ের মতো দেখেন তিনি। সারা যখন তাকে বাবাই বলে ডাক দেয়, ফারুক তালুকদারের মনে শান্তির বন্যা বয়ে যায়। বাড়ির এই অবস্থার কথা শুনে আজকেই দেশে ফিরতে চাইল ফারুক তালুকদার। তবে আনিস তালুকদার তাকে বোঝালেন যে যাওয়া মানে যাওয়া না, সব জিনিসপত্র গোছাতেও আর এক ঝামেলা পোহাতে হবে তাকে। ফারুক তালুকদার আনিসের কথা বুঝে নিশ্চুপ রইলেন। বাড়িতে কথা বলেও শান্তি লাগছে না। ফারুক তালুকদার অহনার বিষয়টা জেনে আরো বেশি চিন্তিত। এত দিন পর হঠাৎ অহনাকে সামনাসামনি দেখে শ্রাবণের মনে অনুশোচনা জাগে। যে মানুষটাকে হারানোর জন্য শুভ্রের কাছ থেকে সারাকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করলো, সেই মানুষই তার সামনে। শ্রাবণ আর অহনা দুজনেই খুবই ভালোবাসতো একে অপরকে। কিছু জিনিসে ভুল বুঝাবুঝিতে আলাদা হয়ে যায় তারা। পরবর্তীতে জানতে পারে শুভ্র অহনা বিয়ে করেছে আর অহনা প্রেগনেন্ট। সেখান থেকেই শ্রাবণের রাগ শুভ্রের উপর। শ্রাবণ যখন জানতে পারে অহনা আর নেই, শুভ্র নতুন বিয়ে করেছে, তখন থেকেই সেই মেয়েটাকে কেড়ে নেওয়ার প্রবল ইচ্ছা জাগে শ্রাবণের মাঝে। তবে সারাকে যেদিন দেখে সেদিন নিজের অজান্তেই খুব মায়া লাগে। তবে শ্রাবণ জানতো এ মায়া ক্ষণিকের। সারাকে খুবই বাচ্চা লেগেছে শ্রাবণের কাছে, নিজের হৃদয়ে জায়গা না দিলেও মনে দিয়েছে। শ্রাবণের খুব কষ্ট হচ্ছে অহনাকে এত কাছ থেকে দেখে। বুকের ভেতরে এক চিনচিন ব্যথার অনুভূতি টের পাচ্ছে শ্রাবণ। তবে শ্রাবণের মন আবার খারাপ হয়ে যায়। অহনা শুভ্রর বউ, আর তাদের একটা মেয়েও আছে। তাহলে সারার কি হবে? মেয়েটা কি এসব সহ্য করতে পারবে? শ্রাবণ এসব ভাবতে ভাবতে পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে বারান্দায় চলে গেল। ফাতিহা এই ধরে 8 বার রিহানের নাম্বারে ফোন দিয়েছে, প্রতিবারই সুইচ অফ বলছে। ফাতিহার মাথা চিন্তা ঢুকে যায়। কি হলো? রিহানের কল ধরছে না কেন? ফোন অফ কেন? ফাতিহার ভাবনার মাঝেই ফাতিহার হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। ফাতিহা ফোনের দিকে তাকিয়ে দেখে রিহানের হাস্যোজ্জ্বল একটা ছবি ভাসছে। হ্যাঁ, এটা ফাতিহা সেভ করেছিল কিছুদিন আগে। ফাতিহা তাড়াহুড়া করে কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে রিহান করুণ সুরে বলে উঠল, প্লিজ রাগ করিও না যেন, ফোনের চার্জ ছিল না, মাত্র চার্জে বসিয়ে চালু করতেই তোমার এতগুলো কল দেখে সাথে সাথে ব্যাক করেছি। এদিকে রিহানের কণ্ঠ শুনে ফাতিহা নিজের চোখের পানি ছেড়ে দেয়। বাম হাতের তালু দিয়ে চোখ মুছে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমার কত চিন্তা হয়েছিল জানেন আপনি? তুমি কি কাঁদছো? চিন্তায় ফেলে বলে তুমি কি চিন্তিত, আর কাঁদিয়ে বলে উঠে কাঁদছো কেন? রিহান বুঝলো ফাতিহা কান্না করছে, সাথে অভিমানও জমেছে। তাই রিহান ঠান্ডা কণ্ঠে বলে উঠল, ফাতু। রিহানের মুখে এই ডাকটা শুনে ফাতিহার ভেতরে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। ফাতিহা কিছু বলার আগেই রিহান বলল, জান, কেঁদো না প্লিজ। আমি খুব সরি। আমি এবার থেকে সব সময় ফোনে চার্জ রাখবো, প্রমিস। আপনি জানেন আমার কতটুকু চিন্তা হয়েছিল? আর পাগলি, সরি তো আর হবে না। হতে হবে না, বাই। আরে শোনো তো, একটা জরুরি কথা। ফাতিহা কল কেটে দিতে যেও রিহানের কথা শুনে আবার ফোন কানে নিয়ে বলে ওঠে, বলেন কি বলবেন? বলবো না, যাও, রাগ করেছি। তুমি কল কেটে দিতে যাচ্ছিলা। বলবেন কি না? না। রিহানের কথা শেষ হতেই ফাতিহা কল কেটে দিল। ফাতিহার হঠাৎ কেন জানি রাগ হলো, নিজে বুঝলো না। হঠাৎ মনে হতে লাগলো সে কোনো নাটকের শিকার না তো, সে কোনো ভুল করছে না তো। এদিকে রিহান ভেবেছিল ফাতিহার রাগ ভাঙাবে, তাই একটু মজা করলো। আসলে বিকালে ফাতিহাকে কফি শপে দেখা করতে বলতে চেয়েছিল সে। তবে রিহানের আশায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়ে ফাতিহা কল কেটে দিয়েছে। রিহান তালুকদার বাড়ির কোনো ঘটনা জানে না, শুধু জানে অহনা যেহেতু এসেছে সেহেতু কিছু একটা ঝামেলা বাঁধবেই। তবে কি তার ধারণা নেই? রিহান ফোনটা চার্জে ঠিক মতো দিয়ে শীষ দিতে দিতে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। অহনা এখনো বসে আছে চুপচাপ। ফারুক তালুকদারের আদেশের জন্য শুভ্র অহনাকে কিছু বলে নাই। শুভ্র ফুঁসছে। আনিতা আর সুমনার রান্নাঘরে চলে গেছে। আনিশাকে দিয়ে অহনাকে নিচে একটা রুমে পাঠিয়েছে অহনাকে থাকতে দেওয়ার জন্য।
ফারুক তালুকদার এসে মীমাংসা করবে, নয়তো অহনা যদি পুলিশ কেস করে তখন বিপদ বাড়বে, বই কমবে না। তাই ফারুক তালুকদার সিদ্ধান্ত নিয়েছে তিনি বাড়ি এসে সব কিছু বিচার বিবেচনা করে দেখবেন। আর এখন আপাতত অহনাকে বাড়ির গেস্ট রুমে থাকতে দিতে। আনিশা অহনাকে নিয়ে এসে সিঁড়ির পাশে একটা বেশ গোছালো রুমে নিয়ে গেল অহনাকে। আনিশা অহনাকে দেখছে, যেহেতু চিনতে কষ্ট হচ্ছে না, তবে সারার জন্য খুব কষ্ট হচ্ছে তার। বইয়ের পাতায় পড়েছে পুরুষ জাতি দ্বিতীয়বার ঘর বাঁধে প্রথম নারীকে মনে করে, তবে প্রথম নারী যখন আবার ফিরে আসে তখন দ্বিতীয় নারীকে ছুঁড়ে মারে কোনো পরিত্যক্ত ধ্বংসাত্মক স্তূপে। আনিশা জানে সারা এতটুকু সহ্য করতে না পেরে সেন্স হারিয়েছে। আর যখন অহনার সাথে সংসার করবে, অরুকে সারার কাছ থেকে কেড়ে নিয়ে অহনার কাছে দিবে, অরু যখন অহনাকে আম্মু বলে ডাকবে, তখন এই ছোট্ট সারা কিভাবে থাকবে? দুমড়ে মুচড়ে যাবে না তো? আনিশা অহনাকে রুমে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। রুম থেকে সবাই চলে যেতেই অর্ক শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্র শোন। শুভ্র তখন মাথায় হাত দিয়ে দৃষ্টি মাটিতে রেখে ঝিমুচ্ছে। অর্কের কথা কানে যেতেই নিজের লাল লাল চোখ নিয়ে মাথা অল্প উঁচু করে অর্কের দিকে না তাকিয়ে বলে ওঠে, বল কি বলবি? অর্ক বেশ ভেবে সারার দিকে তাকিয়ে আবার শুভ্রের দিকে দৃষ্টি রেখে বলে, আগে বল, সত্যি বলবি? অর্কের এমন কথা শুনে শুভ্র মাথা উঁচিয়ে অর্কের দিকে তাকায়। অর্ক শুভ্রের দিকে চেয়েছিল। শুভ্রের রক্তবর্ণ চোখ দেখে অর্ক শুকনো ঢোক গিলল। শুভ্র বেশ শান্ত কণ্ঠেই বলে ওঠে, তোদের সাথে আমার মিথ্যে কথা বলতে শুনেছিস কখনো? না, তা নই। আচ্ছা তুই ঠিক আছিস তো? চোখ লাল কেন? অর্কের কথা শুনে শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে ওঠে, কি জিগাবি তাই বল। আমার মাথা ব্যথা করছে তাই চোখ লাল। অর্ক বেশ কিছুক্ষণ পর বলে উঠল, আচ্ছা শুভ্র, সব সারার বাড়ি কোথায়? তারপরে ওর বাবার বাড়ি কই? শুভ্র অর্কের দিকে না তাকিয়ে বলে ওঠে, কেন, কি দরকার? অর্ক সারার ঘুমন্ত স্লাইন চলিত দুর্বল মুখশ্রীর দিকে তাকিয়ে বলে উঠল, না মানে আমার কেন জানি মনে হচ্ছে সারার সাথে কেমন এক আত্মিক টান আছে। অর্কের কথা শুনে শুভ্র চকিতে অর্কের দিকে তাকালো। শুভ্র অর্কের কথার অন্য মানে বের করেছে। শুভ্র অর্কের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মানে তোর আত্মার টান বলতে কি বোঝাস? ও আমার বউ, বিয়ে করা বউ। অর্ক কপাল চাপড়ে আফসোসের সুরে বলে ওঠে, দোস্ত তুই পাগল? মানে? আমি কখন বললাম তোর বউ আমার বউ টৌ? তুই কি সব মাইন্ডে চিন্তা করিস সব? শুভ্র মাথা নিচু করে নিল। আসলেই তো অর্কের কথা সে অন্য মাইন্ডে নিয়ে অন্য কিছু ভেবেছিল। নিজের ভাবনায় নিজেই লজ্জিত। শুভ্রকে মাথা নিচু করে থাকতে দেখে অর্ক আবারও বলে উঠল, আরে বল না ইয়ার, সারার বাড়ি কই? শুভ্র মাথা ঠান্ডা করে বলে উঠল, ঢাকা। ও। শুভ্র অর্কের এমন নীরব কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে বলে উঠল, হঠাৎ সারার বিষয়ে জানতে ইচ্ছা করছে কেন? অর্ক মাথা উঁচু করে সোফার সাথে হেলান দিয়ে সোফায় মাথা এলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, জানি না দোস্ত, সারাকে প্রথম দেখি কেমন একটা অনুভব করেছিলাম। আর আজ যখন সারা পড়ে অজ্ঞান হয়ে গেল, তখন আমার মনে হলো হঠাৎ করে আমার হৃদয় কেউ টেনে ধরেছে। এইটুকু বলে অর্ক থামে। শুভ্র বেশ মনোযোগ দিয়ে শুনছে অর্কের কথা। শুভ্র ভ্রু নাচিয়ে বলে উঠে, তুই টান অনুভব করছিস মানে? অর্ক বুঝলো শুভ্র আবারও কথাটা অন্য মাইন্ডে নিচ্ছে, তাই অর্ক আবার বলা শুরু করে, সারা নামটা শুনে আমি থমকে গিয়েছিলাম। দোস্ত তুই জানিস, আমার পুচকির কথা মনে পড়েছিল। সারা ঘুমন্ত মুখের দিকে তাকালেও আমার পুচকির মুখ ভেসে উঠছে। অর্কের চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। শুভ্র আবারও নিজের ভাবনায় নিজেই লজ্জিত হয়। শুভ্র কৌতূহল কণ্ঠে বলে, তার মানে তুই বোঝাতে চাচ্ছিস ওই সারা তোর বোন? কিন্তু তোর বোন তো আগুন উপরে মারা গেছিল। অর্ক মাথা উঁচু করে বাম হাতের তালু দিয়ে চোখের পানি মুছে স্মিত হেসে বলে, আমি সারাকে আমার বোন ভাবি নাই, তবে মনে দেখলেই আমার সেই ছোট্ট সব সারার কথা মনে পড়ে, সেই পুচকো পুচকো হাত। বলতে বলতে অতীতে ডুব দিল অর্ক। সিলেট শহরে কাজীতলাতে অর্কদের বাড়ি, বেশ ছোট পরিবার তাদের। আফসানা রহমান ও নীলুফা ইয়াসমিনের বড় সন্তান অর্ক। অর্ক হওয়ার 6 বছর পর অর্কের বোন যারা হয় এবং অর্কের 12 বছর বয়সে অর্কের ছোট বোন হয়। যারার সাথে নাম মিলিয়ে নাম রাখা হয় সারা। যারার বোন সারা।
সারা ছোট থেকে একটু চঞ্চল প্রকৃতির ছিল, সেটা পরিবারের সবার আদরের আরও বেশি হয়ে ওঠে। সারা বড় হতে শুরু করে, সারা দিন প্রায় অর্কের সাথে লেগে থাকতো ছোট্ট মেয়েটি। অর্ক সব কাজ ফেলে সারার পেছনে ছুটতো, খুব ভালোবাসতো নিজের পিচ্চি বোনকে। যারাকে নাম ধরে ডাকলেও সারাকে পুসকুস ছাড়া কখনো অর্ক ডাকে নাই। অর্কের স্কুল থেকে শুভ্র শ্রাবণের সাথে বন্ধুত্ব হয়, তারপর তাদের পরিবারের সাথে আত্মীয়তা। প্রায় যাতায়াত চলতো একে অন্যের বাড়িতে। সেদিন ছিল গ্রামে বিশাল এক মেলা, আর ছোট্ট অর্করা যাওয়ার জন্য বায়না ধরে। আব্রাহাম তালুকদারের সাথে সকলে বের হয় মেলা দেখতে। তখন সারার বয়স ছিল 3 বছর, বেশ ভালোই হাঁটতে পারে। আব্রাহাম তালুকদার সারাকে পাকা বুড়ি বলে ডাকতো। সেদিন সারা প্রথমবার অর্কের কাছে বায়না করে দোলনায় চড়বে। অর্ক সারাকে দোলনায় দোলায়। হঠাৎ সারা পানি খেতে চাওয়ায় 15 বছর বয়সী দুরন্ত অর্ক ছুটে যায় নিজের বোনের জন্য পানি কিনতে দোকানে। বাড়ির সকলে এক এক দিকে ঘুরছে, আর এই বাচ্চাদের সাইডে অর্ক, আব্রাহাম তালুকদার আর সারা ছিল ওদের বাড়ির মধ্যে। অর্ক পানির বোতল নিয়ে দোকান থেকে ফিরতেই বিকট জোরে কিছু একটা শব্দ হয়। অর্ক কিছু বুঝে ওঠার আগেই মানুষজন আগুন আগুন বলে দৌড়াতে শুরু করে। অর্ক তাকিয়ে দেখে তার বোনকে যে দিকে রেখে এসেছে সে দিক থেকেই মানুষ ছুটে আসছে। অর্ক ছুটে সেদিকে যায়, গিয়ে দেখতে পায় তার বোন যে দোলনায় বসেছিল তার পাশেই আগুন লেগেছে। পুরো চত্বরটা আগুন ছড়িয়ে গেছে। অর্ক সারা বলে চিল্লিয়ে আগুনের দিকে এগিয়ে যেতে নিলে মানুষ তাকে ধরে ফেলে। অর্ক অনেক জোরাজুরি করেও ছাড়াতে পারে নাই। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেয়। আগুন লাগার কারণ হিসেবে বলে পাশে থাকা জেনারেটরের ইঞ্জিনে ত্রুটির কারণে ব্লাস্ট হয়ে সাথে আগুন লাগে। প্রায় 20 জনের অধিক মানুষ নিহত আগুনে পুড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অর্ক সারাকে অনেক খুঁজে আগুনে পুড়ে যাওয়া ধ্বংস স্তূপের মাঝে একটু পর আব্রাহাম তালুকদারের পুড়ে যাওয়া মৃত শরীর পাওয়া যায়। মুখটাও ভালো করে চেনা যাচ্ছে না। সবার ধারণা ছিল ছোট্ট সারা পুড়ে ছাই হয়ে গেছে। দু পরিবারের শোকের ছায়া নেমে আসে। তালুকদার বাড়ি আব্রাহাম তালুকদারকে হারিয়ে আর অর্করা সারাকে হারিয়ে নীলুফা নিজের ছোট্ট মেয়ে হারানোর শোক নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শুভ্ররা কিছুদিন পর ঢাকায় চলে যায়। অর্ক তখন আরও একা হয়ে যায়। নীলুফার পাগলামি বাড়তে থাকে। এক পর্যায়ে 2 বছর পর আফসানা রহমান তাকে বিদেশের ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায়। সাথে যারা আর অর্কও যায়। পরে তারা ওখানে শিফট হয়ে যায়। অর্কের পরিবার কিছু বছর আগে ফিরে এলেও অর্ক কিছুদিন আগে ফিরেছে। অর্কের ভাবনার মাঝে শুভ্র ডেকে উঠল। এই অর্ক, কি ভাবছিস? কতক্ষণ ধরে ডাকছি তোকে? অর্ক ভরকে যায় হঠাৎ শুভ্রের কথায়। লাফ মেরে উঠে বুকে ফু দিয়ে বলে, কি বলছিস? শুভ্র অর্কের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। অর্ক ঢক ঢক করে পানি খেয়ে নেয়। শুভ্র কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, কি ভাবছিলি তুই এত? কই কিছু না তো, কি বলবি বল। নিচে নাস্তা করতে ডাকছে আম্মু, চল। সারা ঘুমা, এখনো ডিস্টার্ব না করি। অর্ক একটা ঢোক গিলে শুভ্রের সাথে রুম থেকে বেরিয়ে যায়। অহনা বিছানায় টান টান হয়ে শুয়ে আছে। তার বর্তমান মাথা যন্ত্রণা করছে খুব। হঠাৎ এক বিরক্তকর কর্কশ আওয়াজে অহনার ফোন বেজে ওঠে। অহনা ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে ভাই বলে সেভ করার নাম্বার। অহনা রিসিভ করে ফোন কানে ধরে। সাথে সাথে রিহান ওপাশ থেকে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আপু কি করিস? মাথা ব্যথা করে ভাই, শুয়ে আছি। তুই কি করিস? আমি বসে আছি। তুই ওষুধ খেয়েছিস? খেয়েছি। আপু শোন। অহনা কপালে ভাঁজ ফেললো, আবার কি জিজ্ঞাসা করবে। রিহান ওপাশ থেকে বলে উঠল, তুই এতদিন পরও ওই বাড়িতে গিয়েছিস, কোনো ঝামেলা হয়নি? কেন বলতো? আমার মন বলছে কিছু না কিছু হয়েছে। তুই বল না, কিছু হয়েছে কি? অহনা বলবে বলে মুখ খুলতেই দরজায় ঠক ঠক আওয়াজ হয়। অহনা রিহানকে লাইনে থাকতে বলে দরজার কাছে এগিয়ে দরজার সামনে গিয়ে জোরে জোরে কয়েকটা দম নিয়ে দরজা খুলতেই অহনার চোখ বড় বড় করে উঠে। তুমি এখানে? অহনার কথায় কোনো ভাবাবেগ দেখা গেল না ফাতিহার চোখ মুখে। ফাতিহা দরজা খুলে ভেতরে ঢুকলো।
ফাতিহার এমন আচরণে অহনার রাগে ফেটে পড়ল মনে মনে, কিন্তু কিছু বলতে পারল না। ফাতিহা রুমে ঢুকে বিছানায় বসে শান্ত দৃষ্টিতে অহনার দিকে তাকালো। ফাতিহা খুব চতুর চালাক একটা মেয়ে, অল্পতেই সব কিছু ধরে ফেলতে পারে। অহনা দরজার কাছ থেকে বিছানার দিকে এগিয়ে এসে ফাতিহার উদ্দেশ্যে বলে উঠল, কোনো দরকার হঠাৎ এই রুমে? ফাতিহা অহনাকে পা থেকে মাথা অবধি পরোক্ষ করে শান্ত কণ্ঠে বলে উঠল, আচ্ছা, রিহান ফোন ধরছে না কেন আপু, বলতে পারেন? অহনা ভ্রু কুঁচকায়। ফাতিহা রিহানের কথা জিজ্ঞাসা করছে কেন তার কাছে, সে ধরা পড়ে যায়নি তো? অহনা নিজের মনে নিজেই সাহস জোগালো যে ধরা পড়ার কোনো চান্স নেই। ফাতিহা আগে কখনো তাকে দেখেনি। সেই বুক ভরা শ্বাস নিয়ে অহনা সাবলীনভাবে বলল, ঠিক বুঝলাম না, তুমি কোন রিহানের কথা বলছো? ফাতিহা অহনার কথা শুনে হেসে বলল, কেমন বোন, আপনি নিজের ভাইয়ের নামও ভুলে যাচ্ছি? মানে এই যে রাহি আপু, আপনি আসলে অহনা, সেটা আমাকে আগে বলেন নাই কেন? মানে রাহিকে? ফাতিহা এবার রেগে যায়, তবুও রাগ কন্ট্রোল করে মোবাইল থেকে একটা ছবি বের করে অহনার সামনে ধরে। ছবিটা অহনা আর রিহানের জন্মদিনের তোলা। রিহান ভুল করে দিয়ে ফেলেছিল অনেক আগে, সাথে সাথে ডিলিটও করেছিল, তবে ফাতিহা তার আগেই সেভ করে নিয়েছিল। আর আজ হঠাৎ গ্যালারিতে ছবিটা পেতেই ফাতিহার ভ্রণ খুলে যায়। ফাতিহার হাতে নিজের আর রিহানের ছবি দেখে অহনার চক্ষু চরক গাছ। কি বলবে বুঝতে পারছে না, রীতিমতো ঘামছে অহনা। ফাতিহা কিছু বলতে যাবে তার আগেই অন্তু ছুটে আসে রুমে, দরজার কাছে, তারপর হাঁপিয়ে বলে ওঠে, আপি, চাচি ডাকছে, এখন এই ছোট ভাইয়াও ডাকছে, তাড়াতাড়ি আসো। কথাটা বলার পর ফাতিহা ওকে যেতে বলে। অন্তু চলে যেতেই ফাতিহা দরজার দিকে পা বাড়িয়ে আবার ফিরে আসে অহনার সামনে, তারপর কানের কাছে ফিসফিসিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে এসেছেন ভালো কথা, তবে বাড়ির কোনো মানুষ আপনার দ্বারা দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত হলে আমি আপনার শেষ দেখে ছাড়বো মিস্টার মোল্লার বোন, মাইন্ড ইট। কথাটি বলেই ফাতিহা চলে যায়। এদিকে ফাতিহা চলে যেতেই অহনা বিছানার পাশে নিচে মাটিতে বসে পড়ে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। অহনা তো এখানে কারো শত্রুতা করতে আসেনি, সে তো এসেছে তার মেয়ে, তার রত্নকে নিতে। সে তো কারো জীবনে ভিলেন হতে আসেনি, না আগে কারোর সাথে সে খারাপ ছিল। তবে এবারে সবাই তাকে ভিলেন কেন মনে করছে? এ বাড়িতে এসে তার পুরনো ক্ষত আবার জেগে উঠেছে, সেই কষ্ট কেউ দেখছে না। সে তো সারা নামক বাচ্চা মেয়েটাকে কোনো রকম কষ্ট দিতে চায়নি। কি থেকে কি হয়ে গেছে অহনা বুঝতে পারেনি। অহনা বালিশ টেনে নিয়ে বালিশে মুখ গুজে কেঁদে উঠে নীরবে। অর্ক বসে বসে চা খাচ্ছে আর যারার সাথে কথা বলছে। কিছুদিন পর বোনটার বিয়ে। শুভ্র পাশে বসে অর্কদের কথা বলা দেখছে আর অর্কের তখনকার কথাগুলো মনে আওড়াচ্ছে। স্যারকে তো নাজমুল হুদা সিলেটের মেলা থেকে পেয়েছিল, তবে স্যারের বয়স 3-এর কাছাকাছি ছিল। স্যারের শুধু নিজের নামটাই বলতে পেরেছিল। স্যারের আসল পরিবার সিলেটেরই হবে। কথাগুলো যেন ঘুরে ফিরে অর্কের বলা কথা এসে মিলে যাচ্ছে। হঠাৎ শুভ্রের মনে হয় সত্যি সত্যি সারা অর্কের বন্যা তো। শুভ্রের মনে কৌতূহল জাগে। সব সূত্র যখন একই অঙ্কে এসে মিলে যায় তখন কৌতূহল জাগারই কথা। শুভ্রর কি মনে করে অর্কের মাথায় হাত বুলিয়ে দেয়। অর্ক তখনও যারার সাথে কথা বলছে। অর্ক চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতেই শুভ্র হুট করে অর্কের চুল জোরে টান দেয়। এতে কয়েকটা চুল ছিঁড়ে শুভ্রের হাতের তালুতে চলে আসে। অর্ক ব্যথায় আর্তনাদ করে উঠে, মুখ থেকে চা পড়ে যায়, সাথে হাত থেকে কাপ নিচে পড়ে শব্দ করে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। অর্ক মাথায় হাত বুলাতে বুলাতে শুভ্রের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, পাগল হলি নাকি? আবার চুল শেষ করে দিলি? শুভ্রের মুখে কোনো রিয়াকশন দেখা গেল না। শুভ্র শান্ত কণ্ঠে বলল, সরি, তোর চুলগুলো সুন্দর, তাই টেনে দেখলাম। বলেই শুভ্র উঠে সিঁড়ির দিকে পা বাড়ালো, উদ্দেশ্য রুমে যাওয়া। সারা অনেকক্ষণ রুমে একা আছে। শুভ্রের এমন ভাবশীল ভাবে চলে যাওয়া দেখে অর্ক বিরক্ত হলো। কি পেয়েছেটা কি তাকে ওরা? কাপ ভাঙ্গার শব্দে রান্নাঘর থেকে আনিতা ছুটে এসে অর্ককে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা? অর্ক কিছু বলার আগেই সোফায় বসে টিভি দেখতে থাকা অন্তু বলে ওঠে, ছোট ভাইয়া অর্ক ভাইয়া চুল টেনে দিয়েছে, তাই হাত ফসকে পড়ে গিয়েছে। আনিতা বেগম মনে করলেন ছেলেরা দুষ্টুমি করে এমনটা করছে, তাই তিনি আর কথা না বাড়িয়ে অর্ককে বললেন, থাক বাবা, কিছু মনে করো না, বেশি লেগেছে নাকি?
না না আন্টি, ওই একটু। আচ্ছা, চা কি আর দিব? না না আন্টি, আর লাগবে না। অর্ক সোফার উপরে থাকা মোবাইলটা নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। উদ্দেশ্য উপরের রুমে শুভ্ররা ওটাই বরাদ্দ করেছে তার জন্য। অর্ক রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে মোবাইল নিয়ে গেম খেলা শুরু করে। শুভ্র রুমে এসে দেখলো সারা এখনো গভীর নিদ্রায়। শুভ্র সারার মাথার কাছে গিয়ে বসলো। সারার মায়াবী ঘুমন্ত মুখশ্রীর দিকে কতক্ষণ তাকিয়ে রইল, তারপর সারা কপালে দীর্ঘ এক চুমু খেলো। ড্রয়ার থেকে একটা বক্স বের করে অর্কের সেই চুলগুলো রাখলো টিস্যুতে জড়িয়ে, তারপর আস্তে করে সারার মাথা থেকে একটা চুল টান দিল। যদিও সারার ব্যথা বুঝতে পারেনি, তবে শুভ্রের যেন খুব ব্যথা লেগেছে। সারার চুলটাও খুব যত্নে টিস্যুতে মুড়িয়ে বক্সে রেখে দিল। শুভ্র ডিএনএ টেস্ট করতে চায়, তাই তো ইচ্ছে করে অর্ককে ব্যথা দিয়ে চুল ছিঁড়ে নিল। এমনিতে চাইলে হাজারটা প্রশ্ন করত। শুভ্র নিজের মনে কৌতূহল রাখতেই চায় না। কৌতূহল মানুষকে ঘুমাতে দেয় না। শুভ্র সারার দিকে তাকে বিড়বিড় করে বলে উঠল, পিচ্ছে পাখি জানো, এই আমি আগে কখনো তোমার মতো কাউকে দেখিনি। তোমার মতো করে কাউকে এতটা চাইনি। তোমার মতো করে কারোর মায়ে ডুবে যায়নি। তুমি বিশ্বাস করতে পারবে না আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। শুভ্রের বলা কথা ঘুমন্ত সারা শুনতে পেল না। শুভ্র হাসলো। এই ছোট্ট মেয়েটাকে সে সত্যি ভালোবাসে। কিছুদিন আগেও সে কনফিউজ ছিল, আর সে এখন নিজেই বুঝতে পারছে এই মেয়েটাকে সে ভালোবাসে। এই মেয়েটার গায়ে নখের আঁচড় শুভ্রের হৃদয়ে ছুরির আঘাতের মতো লাগে। আনিশা পড়ছে, তবে মন ছুটে বেড়াচ্ছে অন্য কোথাও। আনিশার মন সেই শ্যামলা গম্ভীর রাগী বদমেজাজি শ্রাবণকে খুঁজছে। দুপুরের পর থেকে শ্রাবণের দেখা মিলেনি আনিশার আক্ষিদয়ে। আনিশা বইয়ের পাতা উল্টাচ্ছে তো উল্টাচ্ছে, পড়ায় মন বসছে না। আনিশা পড়ার টেবিল থেকে উঠে পা বাড়ালো শ্রাবণের ঘরের দিকে। উদ্দেশ্য বোকা শূন্যে হলেও তার ভোম্বলের একবার মুখ দর্শন। আনিশা কয়েক পা এগিয়ে অর্কের রুমের দিকে দরজা দিয়ে ভেতরে তাকালো। স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারে হেলান দিয়ে শ্রাবণ বসে আছে। আনিশা মনে মনে একটা গালি আওড়ালো। প্যাড়া কম্বল মানুষকে চিন্তায় ফেলে এখানে শান্তিতে বসে আছে। ব্যর্থ সব। শ্রাবণকে সেখানে বসে থাকতে দেখে আনিশার মন ঠান্ডা হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই ধাক্কা খেলো কারো চওড়া বুকের সাথে। আনিশা লোকটির দিকে তাকানোর আগেই আনিশার মুখ উঁচু করে তাকাতেই অর্কের হাতে থাকা জগের পানি হাত ফসকে আনিশার উপর পড়ে গেল। এমন ঠান্ডা এক সময় মাথার উপরে এমন ঠান্ডা পানি পড়ায় আনিশা চিৎকার দিয়ে উঠে। আনিশার চিৎকারে অর্ক ভড়কে যায়। আনিশার চিল্লানো শুনে শ্রাবণ পিছু ঘুরে ভেজা আনিশাকে দেখে হতভম্ব হয়ে যায়। এই সন্ধ্যায় এমন ভেজা কেন মেয়েটা? শ্রাবণ কিছু বলতে যাবে, তখনই খেয়াল করে অর্কের হাতের জগ আর অর্কের দিকে। আনিশার আগে ঠান্ডায় জোরে একটা অর্ককে ধাক্কা দিয়ে বড় বড় পা ফেলে রুমে চলে যায়। সে জানে আর 1 মিনিটের বেশি দাঁড়ালে শ্রাবণ ভাই তাকে ধমকাবে। আর আনিশার কোনো মুড নেই ভয়রা সন্ধ্যায় বোকা খাওয়া। তবে অর্কের উপর খুব রেগে গেল। যদি শ্রাবণ ওখানে না থাকতো তাহলে অর্কের মাথা ফাটিয়ে দিত আনিশা ওই জগ দিয়ে। আনিশার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একটা বদ বুদ্ধি আটলো অর্ককে জ্বালানোর। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। আজ ফারুক তালুকদার ও আনিস বাড়িতে ফিরবে। বাড়ির 2 কর্ত্রী রান্নায় ব্যস্ত। ঘড়ির কাঁটায় সকাল 11টা। আনিতা রান্না করছে আর সুমনা হাতে হাতে কাজ করে সব এগিয়ে দিচ্ছে। সাথে অহনা মেয়েটাকে নিয়ে কয়েকটা কথা বলছে। হঠাৎ রান্না করতে করতে আনিতা বলে ওঠে, ছোট শুনছিস? আপা বলো। আজ তোর ভাই আনিসরা বাড়িতে আসার পর কি হতে পারে আন্দাজ করতে পারছিস? আপা, আমার তো ওই ছোট্ট সারাকে নিয়ে চিন্তা হচ্ছে। মেয়েটা এখনো ছোট। আমরা তো মেয়েটাকে আপন মনে হয় খুব, কিন্তু এরপর কি হবে? আপা, অহনা তো অরুকে নিয়ে যেতে চায়। ও তো সংসার করতে আসে নাই। তোর ভাইরে দেখেছিস তো অরুকে কত যত্ন করে, আর অরুকে কিভাবে দিয়ে দেবে? কিন্তু সারা। আনিতা বেগমের মুখে আধার নেমে আসে। সে জানে না সামনে কি আছে।
মেয়েটার প্রতি তার বড্ড মায়া। তবে আজ যখন বাড়ির কর্ত্রীরা বাড়ি ফিরবে তখন কোন সিদ্ধান্ত নেবে ভেবে পায় না আনিতা। আনিতাকে কিছু বলতে না দেখে সুমনা আর কথা বাড়ায় না। তারও মনের মধ্যে কু ডাকছে, কিছুই ভালো লাগছে না। আনিশা কোচিংয়ে গেছে, ফাতিহাও সাথে গেছে। শ্রাবণ এখনো জেগে, চোখ লাল টকটকে। সারা রাত না ঘুমিয়ে ব্যালকনিতে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে সে। মনে বিষাদ। শুভ্রের উপর তার খুব রাগ হচ্ছে। আবারও তার প্রিয় জিনিসগুলোই কেন শেষ পর্যন্ত শুভ্রের হয়ে যায়। এই যে অহনাকে সে রাগ করে অভিমানের বশে ছেড়েছিল, আর শুভ্র ছিল রাগের কারণ। শ্রাবণ ভাবতে থাকে তার আর অহনার ভালোবাসার গল্পের সেই দিনগুলো। ফ্ল্যাশব্যাক। শুভ্র আর অহনা খুব ভালো বন্ধু ছিল। একদিন শ্রাবণের সাথেও অহনার বন্ধুত্ব সৃষ্টি হয়। শুভ্রও জানত অহনা শুভ্রের বেস্ট ফ্রেন্ড থাকলেও শ্রাবণের সাথে প্রণয়ে জড়িয়ে পড়ে শুভ্রকে গোপন করেই। ওই সময় এই ভালোবাসা এতটাই গভীর হয় যে শ্রাবণ আর অহনা বিয়ের স্বপ্ন দেখে ফেলে। শ্রাবণ নিজের মায়ের সাথে কথা বলে মিসেস মনিরা কিছুদিন অপেক্ষা করতে বলেন। তখন সবেমাত্র চাকরিতে জয়েন করেছে, ভালো বেতনও ছিল। অহনা যেহেতু ঢাকার হোস্টেলে থাকতো তাই আর পড়াশোনা করতো, তাই অহনার সাথে বেশি একটা কথা হতো না। শ্রাবণ অহনার প্রতি এতই মগ্ন ছিল যে একসময় অহনাকে কাজী অফিস থেকে বিয়ে করে নেয় সবার গোপনেই, এমনকি শুভ্রও জানতো না। শ্রাবণ নিজেও অহনার জন্য ভাড়া বাসা ঠিক করে সেখানে থাকতে শুরু করে। সপ্তাহে 5 দিন অফিস আর 2 দিন ঢাকা এসে নিজের প্রিয়তমার সান্নিধ্য পাওয়ায় এটাই নেশা হয়ে যায় শ্রাবণের কাছে। খুব ভালোই চলছিল তাদের সংসার। হুট করে এলোমেলো হয়ে গেল সব। সে আর সিলেট থেকে ফিরল না তার সেই ছোট্ট সংসারে। এমনকি ফোন করেও খোঁজ নিতে ইচ্ছা করেনি তার সেই ফেলে রেখে আসা বউটার কি অবস্থা, কেমন আছে সে। কিছুদিন পর ডিভোর্স পাঠিয়ে দেয় সে। আর তার কয়েক মাস পরই জানতে পারে অহনা শুভ্রকে বিয়ে করেছে আর অহনা প্রেগনেন্ট। সেখান থেকে শ্রাবণের রাগ জন্মে শুভ্রের উপর। যেখানে বউটা তার আর তার সন্তানটা তার থাকতো সেখানে দুজনই শুভ্রের। এগুলো ভেবেই বেশি রাগ উঠত শ্রাবণের। হঠাৎ দরজা খোলার শব্দে শ্রাবণ বাস্তবে ফিরে আসে। তাড়াহুড়ায় চোখের উপর হাত দেয়, ঘুমের ভান ধরে। চোখ জোড়া তার ভেজা। অহনা চুপি চুপি শ্রাবণের রুমে ঢুকে দরজার কোণা থেকে শ্রাবণের লম্বা হয়ে শুয়ে থাকতে দেখে খুব রাগ হয় তার। শ্রাবণকে দেখলেই রাগ হয়, তবুও মনটা অনেক খুঁজছিল তাকে। আজ আসা পর্যন্ত অরুকে কোলে তুলতে পারল না। আচ্ছা, শ্রাবণ কি অরুকে কোলে নেয়? অহনা আপন মনে ভাবে। শ্রাবণের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে চুল দাড়িগুলো বড় হয়ে গেছে, কাটে নাই মনে হয়, আগের চেয়ে রোগা হয়ে গেছে। অহনা যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায় দরজা থেকে। অহনা চলে যেতেই শ্রাবণ চোখের উপর থেকে হাত সরায়। সে চোখে না দেখলেও বুঝে যায় কে এসেছিল। এই রুমে একজন পারমিশন ছাড়া ঢুকে না। তবে আজ সে নয়, আজ অহনা এসেছে। কিন্তু কেন? শ্রাবণের হার্টবিট দ্রুত চলতে থাকে। অহনা ধীরে নিচে চলে এসে নিজের রুমে চলে আসে। খুব গিয়ে লাগছে তার। সবাই চুপচাপ কেমন যেন। সারা রুমে শুয়ে আছে বা হাতটা ব্যথা। ধীরে ধীরে উঠে বসে। সারাকে কেমন বিধ্বস্ত লাগছে। চোখগুলো ফোলা ফোলা, ফর্সা মুখটা ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো। সারা আশেপাশে তাকে দেখে রুম ফাঁকা, বাইরে আলোর পর্দা ভেদ করে রুমে ঢোকার বৃথা চেষ্টা চালাচ্ছে। সারা ডান হাত দিয়ে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নেয়, বাম হাতে তাকিয়ে দেখে টেপ মারা। বুঝে যায় সেখানে স্লাইন দিয়া ছিল, তাই ব্যথা হচ্ছে। উঠে দাঁড়িয়ে টলতে টলতে ফ্রেশ হয়ে এসে বসে বিছানায়। বিছানার পাশে প্লেটে খাবার ঢেকে রাখা, উপরে একটা সবুজ চিরকুট। সারা বড় একটা হামি তুলে চিরকুটটা হাতে তুলে নেয়। চোখ বুলিয়ে মুচকি হাসি ফুটে উঠে মুখে। চিঠিতে লেখা, পিচ্ছি পাখি, গুড মর্নিং। ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, সম্পূর্ণ খাবার শেষ করবা, না তো আমি কিন্তু খুব রাগ করব। আজ একটু জরুরি কাজ আছে, তাই আমি আর অর্ক বেরিয়েছে।
তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আমি না আসা অবধি দরজা খুলবা না, যেই ডাকুক। আল্লাহ হাফেজ। এটুকু পরে সারার খুব ভালো লাগে। মানুষটা তাকে নিয়ে কত ভাবে, কতটা ভালোবাসে, এভাবে ভাবতে পারে একটা মানুষ। আর একটা মানুষকে নিয়ে সারা ভেবে পায় না। সারা খাবারের প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করে। রুটি, আলু ভাজি, ডিম ভাজি, সিদ্ধ ডিম আর 1 গ্লাস দুধ। সারা জানে সিদ্ধ ডিম আর দুধ শুভ্র দিতে বলেছে, তবে সারা তো দুধ খায় না, সেটাও জানে না ওই লোকটা। সারা হাসে, কি করে জানবে, সে তো কখনো বলেইনি। সারা খাওয়া শুরু করে। হসপিটালের করিডোরে বসে আছে শুভ্র আর অর্ক। অর্ক যদিও বেজায় বিরক্ত, কারণ সে জানেও না কি জন্য এসেছে। কোনো কারণ ছাড়াই পুরো 1 ঘন্টা যাবৎ বসে আছে। শুভ্রকে কিছু জিজ্ঞাসা করলেও বলছে না। শুভ্র কানে হেডফোন গুঁজে দিয়েছে। তার কৌতূহল দূর করতে সে আজ ডিএনএ রিপোর্ট করাতে এসেছে। যদিও অর্ককে এখন বলে দিলে অর্ক চুপচাপ বসে থাকবে, তবে শুভ্র চায় সারপ্রাইজ দিতে। শুভ্রকে এমন ভাবসলীন বসে থাকতে দেখে অর্ক কিছু বলতে উদ্যক্ত হতেই একজন লোক এসে শুভ্রের হাতে রিপোর্ট দিয়ে যায়। অর্ক রিপোর্ট দেখে ভ্রু কুঁচকায়। শুভ্র রিপোর্ট খুলে পড়া শুরু করে। বেশ কিছুক্ষণ পর অর্কের জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বিরস মুখে উঠে দাঁড়িয়ে অর্ককেও টেনে তুলে হাঁটা শুরু করে বলে, ফাও কষ্ট করলাম আজ, এরা টাইম নষ্ট, আগে বোঝা উচিত ছিল আমার। অর্ক এমনিতেই বিরক্ত শুভ্রের এই কথায় আরো বিরক্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে বলবি তো ইয়ার?